হ্যালো স্টুডেন্ট, তো আজকে চলে এসেছি আমি তোমাদের জিওগ্রাফি টিচার। তো যারা যারা ক্লাস 11-এ ভূগোল নিয়েছো খুবই ভালো। এবার তাদের পথ চলা কিভাবে শুরু হবে আমাদের সঙ্গে, তো চলো আমাদের সঙ্গে থাকবে। এবার আমাদের ছোট্ট ছোট্ট ক্লাসগুলো দেখার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে তোমাদের আমরা করাবো পৃথিবীর উৎপত্তি, সেকেন্ড টপিক। তোমাদের সিলেবাসটাকে আগের দিন আমি বলেছি, দেখে নেবে সিলেবাসটা ভালো করে। সেখানে বলেছি যে প্রথমে রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের পরিধি, তাই তো? প্রাকৃতিক ভূগোল, তারপরে তোমাদের রয়েছে মানবীয় ভূগোল, তারপরে উম, ভারত ভারতবর্ষ সম্পর্কে কিছুটা তোমাদের ধারণা নিতে হবে। সেখানে তোমাদের রয়েছে কি পৃথিবীর উৎপত্তি আর অভ্যন্তর ভাগ। তো আজকে আমরা পৃথিবীর উৎপত্তি আর অভ্যন্তর ভাগ থেকে ফার্স্ট পার্ট আমরা করব। সেখানে রয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগকে কটি ভাগে ভাগ করা হয়েছে এবং সেখানে কি কি শিলা দিয়ে সেগুলো তৈরি, তারপরে ভূমিকম্পর তরঙ্গ দিয়ে আমরা কিভাবে ভূ অভ্যন্তরটাকে ভাগ করে থাকি, বিজ্ঞানীরা কিভাবে এই যে ভূ অভ্যন্তরের যে বিভিন্ন লেয়ারগুলো এগুলোকে আবিষ্কার করেছেন সেগুলো সম্পর্কে আজকে আমরা কিছুটা থিওরি জানবো এবং তার সঙ্গে এমসিকিউ কোশ্চেন করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, এখানে তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ, সেখানে কটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলো সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দেওয়া রয়েছে। প্রথমে দেখো ভূপৃষ্ঠ, তাই তো? ভূপৃষ্ঠ, তারপরে ম্যান্টেল অথবা গুরুমণ্ডল, তারপরে দেখো বহিঃকেন্দ্র, তারপরে অন্তঃকেন্দ্র। এইবার এই যে ভাগগুলো যে বিজ্ঞানীরা করেছেন তাদের সম্পর্কে, স্তরগুলো সম্পর্কে জানবো। স্তরগুলো কি কি শিলা বা কি কি খনিজ পদার্থ নিয়ে তৈরি সেগুলো সম্পর্কে জানবো। এবার চলো আমাদের ক্লাস শুরু করি আজকে। এরকম ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করে থাকবো। তো আমাদের ক্লাসে জয়েন করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। তোমাদের এই কোশ্চেন সলভ করা বা ফ্রি এমসিকিউ পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, যে পৃথিবীর বাইরের সবচেয়ে বাইরের স্তর কোনটি? দেখো আমাদের ছবিতে একটা দেওয়া রয়েছে ভাগ করে, পৃথিবীর একদম বাইরের স্তর এটা হলো ভূত্বক, তারপরে কি আমাদের গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। এইবার কেন্দ্রমণ্ডলটাকে আবার দুটো ভাগে ভাগ করা, একটা বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা কি অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে? তাহলে আমাদের সব থেকে বাইরের স্তরে কোন স্তরটা রয়েছে? আমাদের ভূত্বক, তাই তো? ভূত্বক, তারপরে আমাদের গুরুমণ্ডল, তারপরে আমাদের রয়েছে কেন্দ্রমণ্ডল। তো চলো আমাদের অপশানে তাহলে সঠিক উত্তরটি কি হয়ে যাবে তোমরা দেখো, কেন্দ্র, মেন্ডেল, ভূত্বক নাকি বহির্কেন্দ্র? আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে, সব থেকে বাইরের স্তর কোনটি? এই যে ভূত্বক, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, পৃথিবীর অভ্যন্তরের পুরু স্তর কোনটি? পৃথিবীর অভ্যন্তরের সব থেকে পুরু স্তর কোনটি? দেখো আমাদের ভূপৃষ্ঠ কিন্তু নানা রকম খনিজ উপাদান শিলা দিয়ে, আগ্নেয় শিলা দিয়ে মেইনলি তৈরি। তার নিচে রয়েছে আমাদের কি গুরুমণ্ডল, তার নিচে আমাদের রয়েছে গুরুমণ্ডল, তাই তো? তারপরে আমাদের বহির্কেন্দ্রমণ্ডল, তারপরে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে আমাদের পৃথিবীর যে অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হয়ে যাবে কি দেখো, ম্যান্টেল অর্থাৎ গুরুমণ্ডল, তাই তো? গুরুমণ্ডল, এই যে ম্যান্টেল, দু 2900 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে 2900 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টেল অবস্থান করছে। তাহলে অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি রাইট আনসার, ঠিক আছে? তারপরে চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে কি বলেছে দেখে নাও, যে পৃথিবীর কেন্দ্রে প্রধান কোন ধাতু দ্বারা গঠিত? আমাদের এই যে প্রথম থেকেই বলছি যে পৃথিবীর
নানা রকম শিলা খনিজ পদার্থ দ্বারা গঠিত। এইবার পৃথিবীর কেন্দ্রটা কোন খনিজ দ্বারা গঠিত বা কোন ধাতু দ্বারা গঠিত আমাদের সেটাকে চিনে নিতে হবে। তো দেখো অপশানগুলো আমরা দেখে নিই। তামা, অ্যালুমিনিয়াম, লোহা, নিকেল, সোনা ও রূপা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে আমাদের পৃথিবীর প্রধান মানে কেন্দ্র অর্থাৎ কোর কি কি ধাতু দিয়ে তৈরি? দেখো অপশান বি তে রয়েছে লোহা আর কি নিকেল। এই যে লোহা আর নিকেল দিয়ে তৈরি হওয়ার জন্য আমরা কিন্তু অনেক সময় কেন্দ্রমণ্ডলটাকে কি বলে থাকি? নিফে। কি বলে থাকি? নিফে। তো এইটাও মনে রাখবে যে আমরা যদি বলে যে কোন স্তরটাকে আমরা নিফে বলে থাকি, এই যে প্রধান দুটো ধাতু কি লোহা আর লোহা আর কি নিকেল দিয়ে তৈরি হওয়ার জন্য আমরা কিন্তু কেন্দ্রমণ্ডলটাকে কি বলে থাকি? নিফে। ঠিক আছে, তো চলো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি বি, লোহা আর নিকেল। তারপরে কোশ্চেন নাম্বার 4-এ আমরা চলে যাই। কি বলেছে? কোশ্চেন নাম্বার 4 দেখো, ভূত্বক ও ম্যান্টেলের মধ্যবর্তী, ভূত্বক আর ম্যান্টেলের মধ্যবর্তী যে সীমানা কে কি বলা হয়? এই যে সীমানাগুলো অ্যাকচুয়ালি ভূমিকম্পর যে তরঙ্গর যে মাপার যে স্কেলটা পি তরঙ্গ, তারপরে আমরা দেখব এস তরঙ্গ, এল তরঙ্গ, এই যে যে তরঙ্গগুলো এর দ্বারা কিন্তু আমরা এই স্তরগুলোকে বিভক্ত করে থাকি। এই যে স্তরগুলোর মধ্যে যে বিযুক্তি রেখাগুলো থাকে, ধরো এই যে ভূত্বক, এখান থেকে এইটুকু আমরা বুঝতে পারছি ভূত্বক, তারপরে এইটুকু গুরুমণ্ডল, তারপরে এটা পুরোটাই কি আমাদের কেন্দ্রমণ্ডল। এই যে ভাগগুলো বিজ্ঞানীরা এই ভাগগুলো করেছেন তাদের নাম অনুযায়ী কিন্তু আমরা এই রেখাগুলোকে অঙ্কিত করেছি এবং এই রেখাগুলোর এক একটা নাম কিন্তু বিজ্ঞানীরা দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে এই যে ভূত্বক আর কি তোমার ম্যান্টেলের মধ্যবর্তী, এইখান থেকে এইটুকু হলো গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর এই যে এই মাঝখানে যে রেখাটা এটাকে কি বলবো আমরা? দেখো অপশন অনুযায়ী আমরা দেখে নিই কি বলেছে। গুটেনবার্গ অসঙ্গতি, মোহরভিসিক অসঙ্গতি, নাকি কনরাড অসঙ্গতি, নাকি অ্যাস্থেনোস্ফিয়ার। তাহলে আমাদের এই যে গুরুমণ্ডল আর ম্যান্টেলের মধ্যবর্তী যে অসঙ্গতিটা, এটাকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী মোহরভিসিক। তো আমাদের অপশন অনুযায়ী কি হয়ে যাবে? বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে? ম্যান্টেলের কোন অংশে গলিত শিলা থাকে? ম্যান্টেলের কোন অংশে গলিত শিলা থাকে? দেখো অপশনগুলো আমরা দেখে নিই। লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, বহির্কেন্দ্র, নাকি অন্তঃকেন্দ্র। দেখো এই যে ম্যান্টেলের একটা অংশ হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, যেখানে শিলা গলিত অবস্থা অর্ধ তরল অবস্থায় থাকে। তাহলে আমাদের এই যে কোশ্চেন নাম্বার 5-এর রাইট আনসার হয়ে যাবে কি অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য জানার প্রধান মাধ্যম। কি বলেছে? পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য জানার প্রধান মাধ্যম কি সেটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, মানচিত্র, ভূমিকম্প তরঙ্গ, স্যাটেলাইট, বায়ুর চাপ। এই যে পৃথিবীর অভ্যন্তর ভাগ, এগুলো সম্পর্কে আমরা কিসের থেকে জানতে পারি? দেখো এই যে যে ভূমিকম্প যে কতটা পরিমাণে হচ্ছে সেটা আমরা কি যে তার ভূমিকম্পর যে তরঙ্গগুলোর মান সেগুলো দিয়ে আমরা বলে থাকি যে কতটা তীব্রতা বা কোন লেয়ার, ভূপৃষ্ঠের কোন লেয়ার পর্যন্ত এই ভূমিকম্পটা পৌঁছেছে, তাই তো? তাহলে আমরা ভূ অভ্যন্তরের সম্পর্কে জানতে পারি কিসের সাহায্যে? ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গের সাহায্যে, তাই তো? বিজ্ঞানীরা কি করে? পৃথিবীর যে অভ্যন্তরীণ ভূভাগের যে অংশগুলো সেগুলো যে ভূমিকম্পর তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, তাই তো, এইগুলো কোন কোন লেয়ার পর্যন্ত যেতে পারছে সেগুলো সেই হিসাবে এই স্তরগুলো ভাগ করেছেন। তাহলে আমাদের অপশন 6, কোশ্চেন 6-এর অপশন নাম্বার বি হয়ে যাবে কি ভূমিকম্প তরঙ্গ। তারপরে কোশ্চেন নাম্বার 7-এ আমরা চলে যাই। দেখো কি বলেছে, কোন ভূমিকম্পর তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যম দিয়ে চলতে পারে? এইবার
আমরা এই ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে জানবো যে কত রকমের ভূমিকম্প তরঙ্গ আমরা দেখতে পারি, তাই তো। এইবার এই ভূমিকম্প তরঙ্গগুলোর মধ্যে কোন তরঙ্গটা তরল, কঠিন এবং গ্যাসীয়, তাই তো। তরল, কঠিন এবং গ্যাসীয় এই তিনটে মাধ্যমেই যেতে পারে কোন তরঙ্গটা। তাহলে দেখে নাও অপশনগুলো কি বলেছে। এ পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ নাকি টি তরঙ্গ। ঠিক আছে, আমরা দেখব যে প্রাইমারি তরঙ্গ অর্থাৎ পি তরঙ্গ সেটাকে কি করে, গ্যাসীয় তরল মাধ্যম দিয়েও যেতে পারে, তোমার কঠিন মাধ্যম দিয়েও যেতে পারে এবং কি করে গ্যাসীয় মাধ্যম দিয়েও কিন্তু যেতে পারে। তাহলে অপশন অনুযায়ী আমাদের অপশন হয়ে যাবে এ পি তরঙ্গ তরল, গ্যাসীয়, কঠিন এই তিনটে মধ্যে দিয়েই যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে আমাদের, যে কোন ভূমিকম্প তরঙ্গ তরল মাধ্যম চলতে পারে না। তরল মাধ্যমে, এবার এই যে ভূমিকম্পর যে তরঙ্গগুলো, এস তরঙ্গ, পি তরঙ্গ আর একটা বললাম এল তরঙ্গ, এগুলো কি করে এক একটা এক এক রকম ভাবে তাদের এক একটা লেয়ার পর্যন্ত যায়। কিছু তরঙ্গ কি করে তোমার সমস্ত গ্যাসীয়, কঠিন আর কি তোমার কঠিন, গ্যাসীয় এবং তোমার তরল মাধ্যমের মধ্যে দিয়ে যায়, কিন্তু আবার তার মধ্যে শুধুমাত্র তরল মাধ্যম দিয়ে যায় যেটা, সেটা আমরা দেখে নিই অপশানগুলো। পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ নাকি আর তরঙ্গ। আমাদের শুধুমাত্র তরল মাধ্যম দিয়ে চলতে পারে না, তাই তো। গ্যাসীয় মাধ্যম, কঠিন মাধ্যম এগুলো দিয়ে চলতে পারে, কিন্তু তরল মাধ্যম দিয়ে যেতে পারে না কোন তরঙ্গ, এস তরঙ্গ আমাদের তরল মাধ্যম দিয়ে যেতে পারে না। ঠিক আছে, এইবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, যে পৃথিবীর কেন্দ্রে কোন অংশ তরল অবস্থায় থাকে। পৃথিবীর কেন্দ্রে কোন অবস্থা তরল অবস্থায় থাকে। দেখো আমরা দেখি যে ভূপৃষ্ঠ কি কঠিন আগ্নেয় শিলা দ্বারা গঠিত, তাই তো। তারপরে তোমার এই যে গুরুমণ্ডলটা কি অর্ধ তরল অবস্থায়, তাই তো। এবং তার কেন্দ্রটা আবার অধিক চাপের ফলে কি হয়, তোমার কেন্দ্র কিন্তু অধিক চাপের ফলে আবার কঠিন অবস্থায় অবস্থান করে। তাহলে আমাদের অপশন অনুযায়ী অন্তঃকেন্দ্রমণ্ডল, ভূত্বক, বহিঃকেন্দ্রমণ্ডল নাকি লিথোস্ফিয়ার। কি বলেছে দেখো, কোন অংশ তরল অবস্থায় অবস্থান করে। তাহলে আমাদের অপশন অনুযায়ী হয়ে যাবে কি বহিঃকেন্দ্রমণ্ডল আমাদের তরল অবস্থায় কিন্তু অবস্থান করে। তারপরে কোশ্চেন নাম্বার 10 আমরা দেখে নিই, যে কি বলছে কোশ্চেন নাম্বার 10, যে পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরীণ স্তর কোনটি। পৃথিবীর সব থেকে অভ্যন্তরীণ স্তর কোনটি। এ দেখো বলেছে ম্যান্টেল, ভূত্বক, বহিঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র। আমরা একটু যদি ছবিটার দিকে খেয়াল করি, দেখো সব থেকে কেন্দ্রে কি রয়েছে। এই যে যদি আমরা এই কালো লেয়ারটাকে ভূপৃষ্ঠ বলি, তাই না, তারপরে লেয়ারটাকে কি বলি, গুরুমণ্ডল বলি, তারপরে লেয়ারটাকে বলি বহিঃকেন্দ্রমণ্ডল, তারপরে এই যে এটাকে বলি আমরা অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে সবথেকে অভ্যন্তরীণ স্তরটি কি আমাদের হয়ে যাবে অন্তঃকেন্দ্রমণ্ডল, তাই তো। দেখো এবার অপশানে কোথায় রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল, অপশন নাম্বার ঘতে রয়েছে আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল। হয়ে গেল আমাদের 10টা কোশ্চেন। এবার আরো পরবর্তীতে আমরা আরো 5টা কোশ্চেন বলবো। তো নেক্সট কোশ্চেনে যাই। এইরকম ছোট ছোট ভিডিওতে আমরা নানা রকম কোশ্চেন, নানা টপিকের ওপর আলোচনা করব। তো আমাদের ক্লাসগুলো করার জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। গ্রুপের লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো কোশ্চেন নাম্বার 11-এ দেখি কি রয়েছে আমাদের। দেখো কি রয়েছে, লিথোস্ফিয়ারটা কি। লিথোস্ফিয়ারটা কি, দেখো একটু ছবিতে যদি দেখি আমাদের লিথোস্ফিয়ারটা কি। এবার অপশনগুলো দেখে নি, তরলের স্তর, ভূত্বক, ম্যান্টেলের উপরের কঠিন অংশ, কেন্দ্রস্থল না গলিত শিলাস্তর। এবার লিথোস্ফিয়ারটা আমরা দেখে নেব। ভূত্বক আর ভূত্বক ও ম্যান্টেলের উপরের কঠিন অংশকে আমরা কি বলবো, এই যে ভূত্বক আর ম্যান্টেলের উপরের কঠিন অংশটাকে আমরা বলবো কি লিথোস্ফিয়ার। অপশন অনুযায়ী আমাদের বি হয়ে যাবে কি তোমার রাইট আনসার। ঠিক আছে,
তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12-এ চলে যাই আমরা। কি বলেছে কোশ্চেন নাম্বার 12, সিসমোগ্রাফি কি পরিমাপ করে? ঠিক আছে, সিসমোগ্রাফি কি পরিমাপ করে? বায়ুর চাপ, বৃষ্টিপাত, ভূমিকম্প তরঙ্গ নাকি তাপমাত্রা? এই যে সিসমোগ্রাফ কি পরিমাপ করে? আমাদের ভূমিকম্পের তরঙ্গ পরিমাপ করে, তাই তো। সিসমোগ্রাফ কি করে? অপশন অনুযায়ী সি আমাদের হয়ে যাবে কি রাইট আনসার, ভূমিকম্প তরঙ্গ। এই ভূমিকম্পের তরঙ্গের সাহায্যে কিন্তু এই যে ভূমিকম্পের তরঙ্গের আচার আচরণ বিশ্লেষণ করে কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে ধারণা লাভ করে থাকি। ঠিক আছে, কোন তরঙ্গ কোন লেয়ার পর্যন্ত গেল, কোন তরঙ্গ কোন লেয়ার দিয়ে যেতে পারলো না, এর যে এই যে যে পরীক্ষাগুলো দেখে আমরা কিন্তু অনেক সিদ্ধান্তে আসতে পারি যে কোন লেয়ার পর্যন্ত তরল, কোন লেয়ার পর্যন্ত কঠিন, আবার কোন লেয়ারটা গ্যাসীয় স্তর রয়েছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13-এ আমরা চলে যাই। কি বলেছে যে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? এই যে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত, অপশনগুলো দেখে নি। 3500 কিলোমিটার, 4500 কিলোমিটার, নাকি 6371 কিলোমিটার, নাকি 10,000 কিলোমিটার? এইবার দেখো অপশন অনুযায়ী সি আমাদের হয়ে যাবে কি রাইট আনসার, যেটা আমরা তোমার পৃথিবীর অভ্যন্তর ভাগকে আমরা বুঝতে পারি এই যে ব্যাসার্ধর সাহায্যে আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে আরো সহজে বুঝে নিতে পারি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14-এ কি বলেছে, কোন স্তরকে নিফে স্তর বলা হয়? এর আগেও একটা কোশ্চেন আমি বলেছিলাম কিন্তু যে পৃথিবীর কেন্দ্রমণ্ডল দুটো ধাতু দিয়ে তৈরি, সেটা হলো নিকেল আর একটা কি লোহা। এই লোহা আর নিকেলটাকে একসঙ্গে আমরা বলি নিফে, তাই তো। পৃথিবীর কেন্দ্র কিন্তু এই দুটো শিলা বা তোমার ধাতুর অধিক হয়, এই কেন্দ্রস্থলটাকে আমরা বলে থাকি নিফে। তাহলে আমাদের অপশনগুলো দেখে নি, কোথায় রয়েছে কেন্দ্রমণ্ডল? এ ভূত্বক, বি ম্যান্টেল, কেন্দ্র নাকি লিথোস্ফিয়ার? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি দেখো, কেন্দ্রকে আমরা নিফে স্তর বলে থাকি। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার কি বলেছে 15, আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 15। তো আমাদের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত হবে তোমাদের আগামী দিনের আরো পড়াশোনা ভালো করার জন্য, ক্লাসগুলো করে তোমাদের যাতে 100% নাম্বার তুলতে পারো, তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো চলো লাস্ট কোশ্চেন দেখে নি কি রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে তাপ বৃদ্ধির হারকে কি বলা হয়? এই যে পৃথিবীর যত ভেতরে যাওয়া যায়, প্রতি 32 কিলোমিটার গভীরতায় কি করে 1 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। এই যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির হারকে আমরা কি বলি? দেখো অপশনগুলোতে কি রয়েছে, যে ভূমিকম্পর ভূমিকম্পনের হার, তারপরে দেখো ভূতাপীয় প্রবণতা, বৃষ্টির হার নাকি ক্ষয়ের হার। এই যে অপশনগুলোর মধ্যে আমরা পৃথিবীর অভ্যন্তরে যত উম, উম, ভেতরেই যায় না কেন, তাহলে দেখবো কি করবে, তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। এই তাপমাত্রা বৃদ্ধির হারকে আমরা বলে থাকি ভূতাপীয় প্রবণতা, ভূতাপীয় প্রবণতা। অপশন অনুযায়ী বি আমাদের হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, ভূতাপীয় প্রবণতা। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো পরপর, এই যে নতুন তোমাদের সেশন শুরু হচ্ছে, যারা 11-এ নতুন ভর্তি হয়েছো, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম দুশ্চিন্তায় পড়তে না হয়, তার জন্য কিন্তু আমরা পরপর ক্লাসগুলো নিয়ে চলে আসব। তোমরা কিন্তু আমাদের ফলো করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে দেখলাম, অভ্যন্তরীণ গঠন সম্পর্কে দেখলাম। এরপরে তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে আমরা প্রোভাইড করে দেবো। তো চলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। 20টা, কিন্তু 15টা করে না। ও, ও, ঠিক আছে, এই কটা করে দিচ্ছি।
তো দেখো কোশ্চেন নাম্বার 16-এ কি বলেছে, কোন তরঙ্গ পৃথিবীর কেন্দ্র দিয়ে যেতে পারে না। অর্থাৎ কঠিন পৃথিবীর কেন্দ্র কোন স্তর রয়েছে, আমরা দেখব যে পৃথিবীর কেন্দ্রে কি হয়, অধিক চাপের ফলে সেটা কিন্তু আবার কঠিন অবস্থাতে অবস্থান করে। তাহলে কঠিন অবস্থাতে যেতে পারে না কোন কোন তোমার তরঙ্গ, সেটা দেখে নি। দেখো কঠিন অবস্থা দিয়ে যেতে পারে না এল তরঙ্গ, তাই তো আমরা দেখেছিলাম তোমার তরল অবস্থা দিয়ে, ভুল করাচ্ছি না তো, তো একটুখানি দেখে নি। তো দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, কোন তরঙ্গ পৃথিবীর কেন্দ্র দিয়ে যেতে পারে না, যেতে পারে না। দেখো আমরা জানি যে এস তরঙ্গ কি করে, তরল মাধ্যম দিয়ে কিন্তু যেতে পারে না। আমাদের বহির্কেন্দ্রমণ্ডল, এইটা তো অন্তর্কেন্দ্রমণ্ডল, আর বহির্কেন্দ্রমণ্ডল কি করে, তরল অবস্থাতে রয়েছে। এর ফলে কি করে, এই যে এস তরঙ্গটা তরল মাধ্যম দিয়ে তো যেতে পারেই না, তার সঙ্গে কঠিন মাধ্যমেও কিন্তু যেতে পারে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশনগুলো দেখে নি, পি তরঙ্গ, এস তরঙ্গ, নাকি এল তরঙ্গ, নাকি সবকটি। তাহলে আমাদের অপশন অনুযায়ী বি হয়ে যাবে, কিন্তু এস তরঙ্গ আমাদের কঠিন বা কেন্দ্র মণ্ডল পর্যন্ত যেতে পারে না। তারপরে কোশ্চেন নাম্বার 17 দেখে নি, দেখো কি বলেছে, যে গুটেনবার্গ অসঙ্গতি কোথায় অবস্থিত। এই যে আমি আগেই বললাম যে উম, তোমার ভূমিকম্পর যে তরঙ্গগুলো, যে কঠিন মাধ্যম, গ্যাসীয় মাধ্যম আর কি তরল মাধ্যম, যেই যেই রেখা দিয়ে যায় বা যেতে পারে না, তখন সেখানে বিজ্ঞানীরা এক একটা সংযুক্তি বা অসঙ্গতি দেখতে পায়, তাই তো, যে এই তরঙ্গটি কঠিন মাধ্যম দিয়ে বা গ্যাসীয় মাধ্যম দিয়ে যেতে পারছে না, তখন কিন্তু সেই দুটো অঞ্চলের মধ্যে বা দুটো কেন্দ্রমণ্ডলের বা দুটো স্তরের মধ্যে একটা করে অসঙ্গতি লক্ষ্য করে। এইবার এই যে অসঙ্গতিগুলো দেখতে পাচ্ছে যে বিজ্ঞানীরা, তাদের নাম অনুযায়ী কিন্তু এই অসঙ্গতিগুলোর নাম দেওয়া হয়। দেখো ভূত্বক ও মেন্টেলের মধ্যে, মেন্টেল ও বহির্কেন্দ্রের মধ্যে, নাকি বহির্কেন্দ্র ও অন্তঃকেন্দ্রের মধ্যে, লিথোস্ফিয়ার অ্যাস্টেনোস্ফিয়ারের মধ্যে। তাহলে আমরা গুটেনবার্গের অসঙ্গতি দেখতে পাই ম্যান্টেল আর কোথায়, বহির্কেন্দ্রের মধ্যে। দেখো এই যে এইখানটাতে কিন্তু আমরা দেখতে পারবো এই গুটেনবার্গ অসঙ্গতি স্তর। তারপরে কোশ্চেন নাম্বার 18-এ চলে যায়, কি বলেছে, দেখো পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরে সর্বাধিক চাপ বিদ্যমান, কোন স্তরে সর্বাধিক কি চাপ বলেছে।
আগেই বললাম যে পৃথিবীর কেন্দ্রমণ্ডলটা কি হয়, অধিক চাপের ফলে আবার কিন্তু কঠিন অবস্থাতে ফিরে যায়, এবং এই কেন্দ্রমণ্ডলে কি করে, এই যে অধিক চাপের ফলে যে ভারী ধাতুগুলো আছে সেগুলো কিন্তু কেন্দ্রমণ্ডলে গিয়ে অবস্থান করে। এইবার দেখো অপশনগুলো দেখে নিই, ভূত্বক, ম্যান্টেল, বহির্কেন্দ্র নাকি অন্তঃকেন্দ্র। তাহলে আমরা সর্বাধিক চাপ লক্ষ্য করতে পারি, অপশন নাম্বার ডি আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, অন্তঃকেন্দ্র। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 19-এ চলে যাই। দেখো কি বলেছে, যে কোন স্তরকে দুর্বল মণ্ডল বলা হয়? কোন স্তরকে দুর্বল মণ্ডল বলা হয়? এ লিথোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার, বহির্কেন্দ্র আর ভূত্বক। এই যে অ্যাসথেনোস্ফিয়ার স্তরটাতে দেখো এই যে শিলাগুলো কি অর্ধ তরল অবস্থায়, নরম অবস্থায় কিন্তু অবস্থান করে। এর ফলে এই যে নরম অবস্থায় অবস্থান করছে, তার ফলে এই যে পাতগুলো এই স্তরের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, যেগুলো এই তরল অবস্থার কারণে কিন্তু সচল বা সঞ্চালন হয়ে থাকে এই পাতগুলোর মধ্যে। তাহলে সব থেকে দুর্বল স্থল আমাদের অপশন অনুযায়ী বি বি হয়ে যাবে, অ্যাস্থেনোস্ফিয়ার আমাদের সব থেকে তোমার দুর্বল মণ্ডল। ঠিক আছে, তারপরে দেখো আজকের ক্লাসে লাস্ট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, যে কোন স্তরের ম্যাগমা প্রধান অবস্থান করে? কোন স্তরে ম্যাগমা প্রধানত অবস্থান করে? কোশ্চেন অনুযায়ী আমরা অপশনগুলো দেখে নিই, ভূত্বকে, অ্যাস্থেনোস্ফিয়ারে, অন্তঃকেন্দ্রে নাকি বহির্কেন্দ্রে। এই যে ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরে অধিক তাপের ফলে কি করে, শিলা গলিত অবস্থায় অবস্থান করে। এই যে গলিত অবস্থাটাকে আমরা কি বলছি, ম্যাগমা। তাহলে ভূপৃষ্ঠের কোন স্তরে আমরা ম্যাগমাটা দেখতে পাই? পৃথিবীর বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে ভূত্বকে বা মানে স্থেনোস্ফিয়ারের যে লেয়ারটা রয়েছে সেখানে কিন্তু আমরা ম্যাগমাটা দেখতে পাই। তাহলে অপশন অনুযায়ী বি আমাদের হয়ে যাবে কি রাইট আনসার। তো চলো এইভাবে আমরা আজকে আমাদের লাস্ট কোশ্চেনে চলে এসেছি। তো এরকম আরো টপিকের ওপরে তোমরা কোশ্চেন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। এইভাবে তোমাদের যারা নতুন, তোমরা 11-এ উঠেছো, নতুন ক্লাসে তোমরা নতুন সাবজেক্ট পড়বে, নতুন ভাবে পড়বে এবার, যাতে তোমাদের আরো সুবিধা হয় কোশ্চেনের আনসার করতে বা এক্সামে ভালো নাম্বার করতে। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করবে। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।